আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটা হতে যাচ্ছে অ্যাকচুয়ালি অযোধ্যার রাম মন্দিরের উপর। তো প্রচণ্ড ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে। শুরু হবে মডার্ন হিস্ট্রির আগের পিরিয়ড থেকে শুরু হবে, আর এখন পর্যন্ত সম্পূর্ণ কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত ডিসকাশন হবে, আর প্রচুর পরিমাণে জেনারেল নলেজও কিন্তু এই ভিডিওটার মধ্যে থাকছে। এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ডেসক্রিপশনের মধ্যে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে নেবেন। চলুন শুরু করা যাক। যদি প্রথমত বলে নিই, অযোধ্যা যে শহরটা আছে সেটা কোথায়? বেসিক্যালি উত্তরপ্রদেশে, ইজন্ট ইট? তো সেটা সাউথ সেন্ট্রাল উত্তরপ্রদেশে অ্যাকচুয়ালি। আর যে ঘাগরা রিভার আছে তার উপরে সেটা অবস্থিত। আর হিন্দুদের যে 7টা ইম্পর্ট্যান্ট মানে সেক্রেট লোকেশন আছে তার মধ্যে কিন্তু অযোধ্যা একটি। সেখানে আমাদের ভগবান রামের জন্ম হয়েছে। আর সেটা কিসের জন্য বিখ্যাত? দশরথ, রাজা দশরথের শাসনের জন্য কিন্তু জায়গাটা খুব বিখ্যাত। ওকে, আর জায়গাটাকে বলা হয় ওই সময়ে সেখানে প্রচণ্ড পপুলেটেড জায়গা ছিল সেটা, আর ওয়েলথের দিক থেকেও সেটা অনেকটা বেশি ছিল সেই এরিয়াতে। ঠিক আছে, নেক্সট যদি আমরা স্লাইডে যাই, তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে কানৌজ ট্রায়াঙ্গেল, এই যে এরিয়াটাকে, সেটাকে ওই টাইমে কানৌজ কিংডম যে ছিল, ওনারা 11th or 12th সেঞ্চুরিতে ওনারা রুল করতেন। এরপর সেখানে ধীরে ধীরে জৌনপুর কিংডম চলে এসছে, দিল্লি সুলতানেট চলে এসছে, এরপর মোগলরা এসছেন। তো বহু ডিফারেন্ট কিংডম সেখানে শাসন করেছেন। 18th সেঞ্চুরির দিকে একটু ফ্রিডম পেয়ে গেছিলেন ওনারা, কিন্তু আবার 1764-এ সেটাকে ইস্ট ইন্ডিয়া, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু সেটা দিয়ে দেওয়া হয়েছিল। তো 1857-এর দিকে ব্রিটিশ 56-এর দিকে আই শুড সে, ওনারা এই এরিয়াটাকে অ্যাকচুয়ালি অ্যানেক্স করেছিল ওনাদের আন্ডারে। ওকে, 1857-এর দিকে একটু সেখানে বিদ্রোহ শুরু হয়েছিল। কারণ হচ্ছে ওই যে এরিয়ার যে রাজারা ছিলেন ওনারা কিন্তু কিছু কর আদায় করতেন, সেই করগুলো আদায় ওনারা করতে পারছিলেন না, ওই রিলেটেড বিদ্রোহ শুরু হয়ে গেছিলো। আর 77-এর দিকে ওই যে অওধ এরিয়া, এই এরিয়াটাকে অওধ এরিয়াও বলা হয়, প্লাস আগ্রার এরিয়া, তারা দুজন মিলে একসাথে একটা নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স বলে ক্রিয়েট করেছেন, যেটা ভবিষ্যতে গিয়ে সেটা আগ্রা ওদের যে ইউনাইটেড প্রভিন্স হয়ে গেছিলো, যেটা আজকে আমরা কি বলি উত্তরপ্রদেশ। তো ওই এরিয়াটার একটা লম্বা হিস্ট্রি আছে, লাইক এনি আদার প্লেসেস অফ ইন্ডিয়া। আমরা এমন এক দেশ যেখানে এত বেশি কিংডম অন্যান্য দেশ থেকে এসে এত বেশি শাসন হয়েছে, যেটা মানে কখনো কখনো ভাবলে আজকের দিনে বসে যখন প্র্যাকটিক্যালি জিনিসটা ভাবা হয় তখন মনে হয় হাউ ইজ ইট পসিবল, আমরা এত ভালো কেন, এই জিনিসটা ফিল হয়। অ্যাকচুয়ালি ইন্ডিয়ানসরা বেসিক্যালি ভালো মানুষ, সেজন্য এত কিছু হতে পেরেছে আর কি। তো চলুন নেক্সট যদি আমরা যাই, একটা বই আছে, ওকে, দ্য হিস্টোরিক্যাল স্কেচ অফ তহসিল ফৈজাবাদ জেলা ফৈজাবাদ। তো সেটা ব্রিটিশ আমলে লেখা, 1870-তে সেই রিপোর্ট লেখা। সেখানে কিন্তু মন্দিরের সম্বন্ধে বলা হয়েছিল, আর সেখানে লেখা হয়েছিল 166 সাল পুরানো মন্দির, সেটা মহন্ত রামদাসে বানিয়েছিলেন। আর সেখানে জমিন দিয়েছিলেন জমিনদার মীর মাসুম আলী। ওকে, সেখানে জমি দিয়েছিলেন এই মন্দিরের জন্য। এই ধরনের জিনিস, এই ধরনের ইনফরমেশন সেই ইয়েতে আছে। তো এখন সেই মন্দিরটা এক্স্যাক্টলি কত বড় ছিল, কি ছিল, কোন মন্দিরটা ছিল, কিন্তু সেখানে অনেক ইম্পর্টেন্ট মন্দির, জন্মস্থান মন্দির, সেটার সম্বন্ধে বলা ছিল। আচ্ছা, 84-এর দিকে বিভিন্ন হিন্দুত্ববাদী যারা কিছু সংস্থা আছেন, ওনারা এই রাম মন্দির নিয়ে অনেকটা সোচ্চার হয়েছিলেন। ঠিক আছে, আর ওই টাইমের যদি একটা পোস্ট অফিসের ফটো দেখা যায়, যেটা হচ্ছে ওই মন্দিরের কোনো একটা সাইডে বানানো আছে, সে পোস্ট অফিসের ছবিও এখনও অ্যাভেলেবেল আছে আমাদের নেটের মধ্যে। ওকে, এবার ঘটনাটার এবার একটু পরের দিকে চলে আসি, একটু বিবরণে যাই। ওকে, শুরু করি জিনিসটাকে। তো প্রথম যদি আমরা দেখি যে প্রথম যে ডিসপিউটটা, যে কমপ্লেইন্ট
যেটা লজ করা আছে, যেটা সম্বন্ধে ইনফরমেশান আছে আমাদের কোথাও না কোথাও, সেটা হচ্ছে 1858-এ তখন একটা কমপ্লেন্ট ছিল এই অযোধ্যার মন্দির সম্বন্ধে। ওকে, তারপর 1885-এ একটা কেসও হয়েছে। ওকে, ফার্স্ট কেস আছে, ঠিক আছে, কিসের উপরে? রাম মন্দিরের উপর। তার মানে চিন্তা করুন কত বছর থেকে জিনিসটা চলেই আসছে। ওকে, 16th সেঞ্চুরির দিকে মুঘলরা, এই যে বাবররা এসে ওনারা অনেক মন্দিরই ধ্বংস করা হয়েছিল আমাদের হিস্ট্রি যা বলে, তো তা হয়েছিল তখন। তো এবার চিন্তা করুন ওই টাইমে তো কথা বলাটা অবশ্যই কঠিন ব্যাপার ছিল। ওই ধরনের রাজারা যারা বর্বরতা করতেন ওনাদের উপর তো আর কেউ কথা বলতে পারবেন না ওই টাইমে। তো পরবর্তী সময়ে যখন ওনারা চলে গেছেন, অন্যান্য রুলার্সরা এসছেন, তখন মানুষ ধীরে ধীরে সোচ্চার হয়েছেন এই ব্যাপারটা নিয়ে, কারণ এটা একটা ইমোশনাল ব্যাপার। যে কোনো ধর্মেরই হোক না কেন, ওনাদের যে মেইন স্থানগুলো হয় যেখানে যে ওনাদের ধর্ম রিলেটেড কোনো ইম্পর্টেন্ট স্থান হয়, সেগুলোকে যদি কেউ ভেঙে ফেলে, ধ্বংস করে, তো সেটা একটা ইমোশনাল ব্যাপার হয়। সে সমস্ত ধর্মের জন্য সেম ব্যাপার। তো এবার যদি আমরা এর পরের দিকে আসি, মেইনলি যেই পুশটা শুরু হয়েছিল সেটা হচ্ছে 1989-এর দিকে, যখন বিশ্ব হিন্দু পরিষদ যখন শিলান্যাস করতে চলে গেছিল, ওই বাবরি মসজিদের এরিয়াতে যখন শিলান্যাস করতে চলে গেছিলেন, তখন অ্যাকচুয়ালি মেইনলি এই ডিসপিউটটা প্রপারলি শুরু হয়েছিল। 1990-তে মিস্টার LK আডবাণীজি উনি একটা যাত্রা শুরু করেছিলেন, ঠিক আছে। ওই যাত্রাতে উনি গুজরাটের সোমনাথ এরিয়ার থেকে শুরু করে অযোধ্যা পর্যন্ত যাত্রা করেছেন। অনেক মানুষ সেখানে সাথ দিয়েছে। তখন একটা মানুষের মধ্যে এই জিনিসটা সম্বন্ধে একটা ইমোশন বলুন, একটা বিভিন্ন কিছুর ক্রিয়েশন হয়েছে। সেটা একটা দ্বিতীয় জিনিস যেটা নিয়ে মানে এই মুভমেন্টটা আর একটু জোর পেয়েছে। এরপর 1992-এর দিকে ওকে, কিছু করসেবক, হিন্দু করসেবক বলা হয়, ওনারা কি করেছেন? বাবরি মসজিদকে ডেমোলিশ করে দিয়েছেন। ওকে, তো এটা একটা হিংসাত্মক ঘটনায় পরিণত হয়ে গেছিল নেক্সটে, যার জন্য প্রায় 2000 উপরে মানুষ, দুই পক্ষেরই, সে হিন্দু পক্ষের হোক আর মুসলিম পক্ষের হোক, মারা গেছেন টোটাল মিলিয়ে, ঠিক আছে। তো একটা দাঙ্গার ক্রিয়েশন হয়ে গেছিল। আর এটা নিয়ে কিন্তু একটা ইনভেস্টিগেশন হয়েছিল যেটাকে লিভারান বলা হয়। সেখানে যিনি হেড করেছিলেন উনি হচ্ছেন রিটায়ার্ড জাজ মনমোহন সিং, উনি করেছিলেন 1992-তে। তো ওইটার একটা রিপোর্ট বেরিয়েছিল 2009 সালে। সেই রিপোর্টে কিন্তু কিছু ইভেন পলিটিক্যাল অর্গানাইজেশনের নামও সেখানে এসছিল, যদিও সেটা জনসাধারণরা গিয়ে সেখানে অ্যাটাক করেছিল ওই মসজিদকে, কিন্তু ফাইনালি কিছু অর্গানাইজেশনের নামও কিন্তু সেটার সঙ্গে জোড়া হওয়া পাওয়া গিয়েছিল। ওকে, তো পরে ওনারা এই জিনিসটাকে নিয়ে তো অ্যাকচুয়ালি তো বিভিন্ন ধরনের কেস কিন্তু বহুদিন থেকে চলছিল। ওইটার উপরেই ধীরে ধীরে ওনাদের মধ্যে, পাবলিকের মধ্যে, যে ওইটার প্রপার রিপ্লাই আসছে না, কেসটা প্রপারলি সলভ হচ্ছে না, তো এই জন্য ওনাদের মধ্যে একটা মানে হাঙ্গামা ক্রিয়েশনের অ্যাটিটিউড চলে এসেছিল। যাই হোক, ফাইনালি 2010 সালে এলাহাবাদ হাইকোর্ট 3 জন জাজের বেঞ্চ ওনারা কি করেছেন? 3 ভাগে ভাগ করার জন্য ওনারা জাজমেন্ট দিয়েছেন। ওকে, একটা হচ্ছে সুন্নি ওয়াকফ বোর্ড পাবে, ওকে, 1/3 পাবে নির্মোহী আখাড়া। এরকম আখাড়া তো আরও আছে, আখাড়ার অনেকগুলো সেক্ট আছে, তার মধ্যে একটা সেক্ট হচ্ছে নির্মোহী সেক্ট, ওনারাও রামেরই ভক্ত। ওকে, নেক্সট হচ্ছে রামলালা পাবেন আরেকটা অংশ। তাহলে 3টা ভাগে ওনারা ভাগ করার পারমিশন দিয়েছিলেন। ওকে, কিন্তু এই যে পারমিশনটা দেওয়া হয়েছে এতে কেউই খুশি ছিল না। ওকে, কোনো পক্ষই খুশি ছিল না। ওনারা আবার কি করেছেন? সুপ্রিম কোর্টে গেছেন। ওকে, তো ফাইনালি সুপ্রিম কোর্টে যাওয়ার আগেও কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে কাজ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টে যাওয়ার পরও সেম কাজ হয়েছে। আমি একটু পরে কথা বলবো, একজন ব্যক্তি আছেন মিস্টার KK মোহাম্মদ, উনি
আগের খনন কার্যের সময়ে ছিলেন, পরেও ছিলেন। অবশ্যই এই ধরনের যখন কাজ হয় সেখানে মাল্টিপল রিলিজিয়ান থেকে লোককে বসানো হয় সেখানে। তো খাস করে এই খনন কার্যের সময় এএসআই থেকেও মাল্টিপল মুসলিম লোকও ছিলেন, আর হিন্দু লোকও ছিলেন, অন্যান্য রিলিজিয়ান গ্রুপেরও কিন্তু লোক ছিলেন সেখানে। এর মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন কে মোহাম্মদ, যেনার আপনারা অনেকগুলো ভিডিও বিভিন্ন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, যেটাতে উনি বিভিন্ন ধরনের কথা বলেছেন, রিজন দেখিয়েছেন। ইভেন উনি যখন খনন কার্য করছিলেন ওই চলাকালীনই উনি অনেক মুসলিম সংস্থাকে উনি নিজের তরফ থেকে গিয়ে রিকোয়েস্ট করেছেন যে জায়গাটা হিন্দুদেরকে উঠিয়ে দিয়ে দিন, কারণ আমি শিওর যে এই জায়গাটাতে মন্দির ছিল, নিচে মন্দির ছিল, আমি এই ব্যাপারে একদম নিশ্চিত। এখনও অনেকগুলো ইন্টারভিউ ওনার অ্যাভেলেবেল আছে। ওকে, তো 2019 সালে ফাইনালি সুপ্রিম কোর্ট আবার জাজমেন্ট দিয়েছে। ওইখানে 5 জন জাজের বেঞ্চ ছিল। ওকে, আর সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে এই জায়গাটা লর্ড রামের বার্থ প্লেস। ওকে, এবং সেটা কমপ্লিটলি আনডিসপিউটেড অবস্থায় সেখানে লর্ড রামই সেখানের ওনার, মানে লর্ড রামের মন্দিরই সেখানে হতে হবে। ইভেন এই কথাও বলেছেন যে 5 একর জমিন আপনারা মস্কের জন্য গভর্নমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এটা তো আর গভর্নমেন্টই ফাইনালি ইমপ্লিমেন্ট করাবেন, তো তৎকালীন গভর্নমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছিল যে 5 একর জমিন অযোধ্যাতেই মস্কের জন্য দেওয়া হবে, কারণ মস্কটা যাতে এখান থেকে নিয়ে গিয়ে সেখানে বানানো যায়। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এই যে অর্ডারটা এসছে, এরপর কিন্তু ইন্ডিয়াতে একটা সুন্দর বাতাবরণ ক্রিয়েট হয়ে গেছিলো। একটা কোনো রকমের বিভক্তি তেমন একটা দেখা যায়নি। মানুষ সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছিল। পরে ইন্ডিয়ান গভর্নমেন্ট কী করেছে, একটা ট্রাস্ট বানিয়েছে, শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট বলে। ওকে, কখনো বানানো হয়েছে 5 ফেব্রুয়ারি 2020 বানানো হয়েছে। ওকে, ওইটা ওনাদেরকে সমস্ত মানে যে কনস্ট্রাকশনের কাজটা পুরো ওনারা কন্ট্রোল করবেন। এরপরেও এই যে মন্দিরটা আছে এটাকে কিন্তু কন্ট্রোল করার দায়িত্ব এই পার্টিকুলার ট্রাস্টের হবে। ওকে, এবার আমি যে একটু আগে বলেছিলাম মিস্টার কে মোহাম্মদ, ওনার ইন্টারভিউগুলো খুবই ইন্টারেস্টিং হয়, খুব সুন্দরভাবে উনি বুঝান। তো ওনার তো এত কথা আমি এখানে ডিসকাশন করতে পারবো না। এর মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট কথা যেগুলো উনি বলেছেন, একটা হচ্ছে শুরুতে ওনারা দেখেছিলেন 12টা পিলার আছে, সেগুলোর নিচের যে অংশটা সেখানে পূর্ণ কলস আছে। পূর্ণ কলস কিন্তু হিন্দুতে প্রসপারিটির একটা সিম্বল, আর বিভিন্ন মন্দিরে সেগুলো থাকে। ওকে, এরপর ওনারা কি করেছেন, ওনার যে বস ছিলেন প্রফেসর লাল, ওকে, উনি কি করেছেন, ওয়েস্টার্ন এরিয়া সাউদার্ন এরিয়াতে কিছু এক্সকেভেশন করেছেন, যাতে করে ওনারা আরও শিওর হন যে কি আছে কি নেই। সেখানে কিন্তু ওনারা হিন্দু স্কাল্পচার্স পেয়েছেন নিচে। ওকে, হিন্দু স্কাল্পচার্স পেয়েছেন। তো বহুত ইম্পর্ট্যান্ট সেকেন্ড প্রুফ। ওকে, প্রুফ তো অনেক হবে, ইম্পর্ট্যান্ট প্রুফগুলোর মধ্যে 2-3টা বলছি। আরেকটা হচ্ছে অনেকগুলো আরও যখন খনন কার্য একটু বাড়িয়ে করা হয়েছে, কারণ কেসটা অনেকটা সেন্সিটিভ ছিল, যে কোনোভাবে হঠাৎ করে এই জিনিসটার জন্য এই ডিসিশন দেওয়া যায় না, প্রপার রিসার্চ লাগে। ওকে, তো ওনারা রিসার্চের জন্য আরও এক্সকেভেশন যখন করেছেন, ওনারা টেরাকোটা আইডলস, টেরাকোটা আপনারা সবাই জানেন, মাটি পোড়ানোর যে মাটি পোড়া দিয়ে যেই মূর্তিগুলো বানানো হয়, টেরাকোটা আইডলস পেয়েছেন, যেগুলো একদম সিম্বলাইজড বিভিন্ন রকম হিন্দুইজমের যে বিভিন্ন রকম সিম্বল আছে ওগুলোর মধ্যে পুরো নিদর্শন ছিল। তো এরকম অনেক যখন ওনারা প্রুফ পেয়েছেন, তখন গিয়ে ওনারা রিপোর্ট দিয়েছেন অফকোর্স সুপ্রিম কোর্টকে। ওকে, এবার একটু ইভেন্টটাকে একটু মনে করাই। ওকে, পুরোটা তো আর মনে করাবো না, কিছুটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি, ঠিক আছে? যে 16th সেঞ্চুরিতে মানে দেখুন, কেউ কিন্তু আবার বলে ঔরঙ্গজেব এটাকে ধ্বংস করেছে, কারণ ঔরঙ্গজেবেরও কিন্তু এই ধরনের হিস্ট্রিতে
মানে আছে এমন স্টোরি যেখানে উনি অনেক মন্দির ধ্বংস করেছেন। তো বাবরেরও সেম আছে। তো সুতরাং একটু কনফিউশন আছে, বাট বেশিরভাগ জায়গাতে কিন্তু বাবর সম্বন্ধে বলা হয়েছে সেখানে। ওকে, দ্য টেম্পল ওয়াজ অ্যাটাকড অ্যান্ড ডেস্ট্রয়েড বাই বাবর, এটা 16th সেঞ্চুরিতে। ওকে, এবার 1767-এ একটা মস্ক ওইখানে আছে, সেটার একটা রেকর্ড পাওয়া গেছে, একটা বই আছে যেটার নাম হচ্ছে ডেসক্রিপশিও ইন্ডে বলে আছে, সেটা ইউরোপিয়ান একজন রাইটার লিখেছেন। সেখানে এই মস্ক সম্বন্ধে সেখানে একটা মানে প্রথম রেকর্ড পাওয়া গেছে। ওকে, 1853 সালে ওকে সেখানে রিলিজিয়াস ভায়োলেন্স হয়েছিল, যেটার একটা রেকর্ড আছে। আর 58 সালে ব্রিটিশরা হিন্দুদেরকে সেখানে রিচুয়াল করতে মানা করে দিয়েছিল। ওকে, এরপরে আবার 1949 সালে রাম আর সীতার মূর্তি সেখানে বাবরি মসজিদের ভেতরে সেখানে ইনস্টল করা হয়েছিল। আর 1950 সালে আমাদের যে স্টেট গভর্নমেন্ট আছে সেটাকে কন্ট্রোল করেছিল, আবার হিন্দুদেরও অ্যালাউ করেছিল সেখানে পূজা করতে। আর 1980 সালে বিএইচপি বিশ্ব হিন্দু পরিষদ কি করেছে, মুভমেন্ট শুরু করেছিল সেখানে একটা মন্দির বানানোর জন্য। 1989 সালে সেখানে শিলান্যাস করে ফেলেছিল বিএইচপি। 1992 ডেমোলিশন হয়েছিল মস্কের। 2005-এ সেই মস্কে ডেমলিশ হয়ে সেখানে যে মন্দির ছিল রাম টেম্পল, সেখানে টেররিস্ট অ্যাটাক হয়েছিল। ওকে, কিছু লস্করে তাইবা অথবা কোনো একটা অর্গানাইজেশন সেখানে অ্যাটাক করেছিল। 2010 সালে এলাহাবাদ হাইকোর্ট সেখানে ভার্ডিক্ট দিয়েছিল 3 ভাগে ভাগ করার। 2019 সালে সুপ্রিম কোর্ট ফাইনালি দিয়ে দেয় যে এই জিনিসটাতে মন্দিরই ছিল, মন্দিরই হবে। আর 2020 সালে গভর্নমেন্ট এই যে টেম্পলটা হবে সেটার একটা পুরো প্ল্যানকে অ্যাপ্রুভাল দিয়েছিলেন। ওকে, নেক্সট আমরা যদি কিছু কথা বলি যে এই যে মন্দিরটা আছে, মন্দিরটা কিন্তু শিকড় তোলা, ঠিক না? আর সেটার যে আর্কিটেকচারটা সেটা নাগারা স্টাইল আর্কিটেকচার হয়, ঠিক আছে? গুজরাট, রাজস্থান এইসব এরিয়াতে এই ধরনের মন্দিরই হয়। তো সে ধরনের মন্দির বানানো আছে, ঠিক আছে? চলুন, অনেক ইনফরমেশন তো দিচ্ছি, প্লিজ এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন, ঠিক আছে? চলুন নেক্সট যাওয়া যায়। যদি আমি টেম্পলটার কথা বলি, টেম্পলটা টোটাল কিন্তু 2.77 একর জমিনে বানানো। আর টোটাল এরিয়া যদি ধরা হয় তাহলে কিন্তু প্রায় 67 একরের মতো টোটাল এরিয়া। একটা শিলাগ্রাম সেখানে আনা হয়েছে গণ্ডকী রিভার থেকে। গণ্ডকী রিভারটা কোথায়? নেপালে। সেটা একটা মানে খুব ইম্পর্ট্যান্ট অ্যাট্রাকশন হবে ওই এরিয়াতে। আর যে টেম্পলটা বানানো হয়েছে মোস্টলি পিঙ্ক স্যান্ডস্টোন দিয়ে বানানো হয়েছে। আর মন্দিরটার উচ্চতা হচ্ছে 161 ফিট। ওকে, আর যদি এটার ওভারঅল এরিয়া তো আমি আগেই বলে দিয়েছি 67 একর, অথবা কেউ অন এভারেজ সেটাকে 70 একরও বলে। আর সেটা 3টে স্টোরি আছে বিল্ডিংটাতে। নিচেরটাতে হচ্ছে রামজির পূজা হবে, এর উপরে হনুমানজির পূজা হবে, এর উপরে হচ্ছে একটা মিউজিয়াম হবে, প্লাস সেখানে মেডিকেল ফ্যাসিলিটি, কমিউনিটি কিচেন, বিভিন্ন কিছু সেখানে আছে। ওকে, আরও কিছু ইম্পর্টেন্ট কথা যদি বলি, সেটা 380 ফুটের লম্বা ওই টেম্পলটা, 250 ফুট সেটার ওয়াইড। ওকে, আর যদি কথা বলি হাইটের তো বললাম 161 ফিট। ওকে, আর টোটাল 392টা পিলার আছে ওখানে, ঠিক আছে? আর অযোধ্যার জন্য অনেক ইম্পর্টেন্ট, বিভিন্ন ইন্টারভিউর মধ্যে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে অযোধ্যার ক্ষেত্রে সেটা কিভাবে ইম্পর্টেন্ট। তো ইকোনমিক্যালি অনেক কথা বলতে পারেন, স্পিরিচুয়ালি অনেক কথা বলতে পারেন, ঠিক আছে? তো আচ্ছা, সবচেয়ে উপরে যদি এখন আমরা কিছু জেনারেল নলেজের উপর কথা বলবো। ওকে, সবচেয়ে উপরে হচ্ছে চিফ আর্কিটেক্ট কে ছিলেন? চন্দ্রকান্ত বি সম্পুরা। ওকে, চন্দ্রকান্ত বি সম্পুরা। আর একটা হচ্ছে যে আর্কিটেকচার স্টাইলটা তো বলেছি নাগারা স্টাইলের, সেটাকে আবার কেউ গুর্জারা চালুক্য স্টাইলও বলে। ওকে, কনস্ট্রাকশন কোম্পানি হচ্ছে লারসেন অ্যান্ড টার্বো L&T। ওকে, আর যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট করছে সেটা টাটার থেকে করছে, টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ওকে, TCEL। ওকে, TCEL। আর ডিজাইন অ্যাডভাইজার কিন্তু বিভিন্ন
আইআইটিসগুলোর থেকে, অন্যান্য প্রিমিয়াম ইনস্টিটিউট থেকে কিন্তু ডিজাইন অ্যাডভাইজিং মানে করা হচ্ছে। একটা হচ্ছে আইআইটি চেন্নাই, আইআইটি মুম্বাই, আইআইটি গুয়াহাটি, সিবিআরআই রুরকি, এসবিএনআইটি সুরাট, এনজিআরআই হায়দ্রাবাদ। চিন্তা করুন এত বড় প্রজেক্ট যে বিভিন্ন খান থেকে কিন্তু ইভেন সাজেশন নিতে হচ্ছে। স্কাল্পটপসদের যদি কথা বলি, অর্জুন যোগীরাজ উনি হচ্ছেন মাইসোরের, উনি হচ্ছেন হেড, আর হচ্ছে গণেশ ভট্ট জি আছেন, ইভেন সত্যনারায়ণ পান্ডে জি আছেন। অফকোর্স ওনাদের সঙ্গে আরও অনেক লোক কাজ করছেন, ওনারা হচ্ছেন মেইন লোক। আর টোটাল এরিয়া যদি বলি 70 একর বা 67 একর, ওকে। আর মোস্টলি 70% অফ দ্যাট উড বি গ্রিনারি, ওকে। আর টেম্পল এরিয়া টোটাল 2.77 একর। আরেকটা হচ্ছে টেম্পলের ডাইমেনশন আর বলি না, একটু আগে বলা হয়েছে। সেখানে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, দুটো সেভেজ ট্রিটমেন্ট প্লান্ট আছে, একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আছে, ডেডিকেটেড পাওয়ার সাপ্লাই আছে, ওকে। আর সেখানে 5টা মণ্ডপ আছে, একটা হচ্ছে নৃত্য মণ্ডপ, একটা রং মণ্ডপ, একটা হচ্ছে সভা মণ্ডপ, একটা হচ্ছে প্রার্থনা মণ্ডপ, আর একটা কীর্তন মণ্ডপ, ওকে। আরেকটা জিনিস হচ্ছে যে বাউন্ডারিটা আছে সেটা 4 কোণায় 4টা ইম্পর্টেন্ট মন্দির বানানো হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে সূর্যদেবের মন্দির, আরেকটা হচ্ছে মাদার ভগবতীর মন্দির, আরেকটা হচ্ছে লর্ড গণেশের মন্দির, আরেকটা হচ্ছে লর্ড শিবার মন্দির। আশা করছি একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত কাহানিটাও একটু বুঝে গেছেন, প্লাস ইম্পর্টেন্ট জেনারেল নলেজগুলো গ্যাদার করে নিয়েছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোন ধরনের ভিডিও আমরা নিয়ে আসা উচিত, অথবা এই ভিডিওর সম্বন্ধেই কিছু কমেন্ট করবেন, এগুলো আমাদেরকে প্রচণ্ডভাবে মোটিভেট করে। এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে নেবেন। নমস্কার সবাইকে।